আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আমার ইয়ং প্রজন্মের তরুণ ভাইরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি কিছু কথা আজকে স্মরণ করিয়ে দিতে চাই। দেখো, আসলে তোমাদেরকে যে বন্দোবস্ত, নতুন বন্দোবস্তের কথা বলে বাংলাদেশ আসলে যে নতুন আন্দোলন তৈরি করা হলো, সেই আন্দোলনের মাধ্যমে আজকে আমরা কি পেলাম সেটি হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে এসে। কারণ আমরা যেদিকে যাচ্ছি খুবই আসন্ন সংকটের দিকে যাচ্ছি। আজকে তুমি দেখো, তুমি বাংলাদেশের দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। ডক্টর ইউনূস কি বলেছিল সেটি তুমি দেখো। আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। তোমরা দেখতে পারলা, কিন্তু বাংলাদেশে তার যে বক্তব্য আর বর্তমান পরিস্থিতি তোমরা অবশ্যই জানো, আমি নতুন করে বলতে চাই না। তো বাংলাদেশে তোমরা যে কোঠার জন্য লড়াই করেছিলা, যে 5% বা 7% মুক্তিযোদ্ধার সন্তানদের কোঠার জন্য তোমরা লড়াই করেছিলা, লড়াইটা কেমন ছিল? একটা স্টুডেন্ট পরীক্ষা দিবে, পিলিতে টিকবে, রিটেনে টিকবে, তারপরে ভাইভাতে টিকবে, তারপরে তার একটা হাইস্ট লেভেল তোমাদের নর্মাল স্টুডেন্টের সঙ্গে কম্পিটিশন করে একটা পর্যায়ে থাকবে। তারপরে সে মুক্তিযোদ্ধার নাতি, তার জন্য কিছু কথা হয়তো কয়েক পার্সেন্ট তার জন্য করতে হবে। সে কিন্তু তোমার মতোই মেধাবী, হয়তো কিছু কম মার্ক থাকার কারণে সে একটু এগিয়ে যাবে। জাস্ট এটার জন্য তোমরা একটা গভর্নমেন্টকে ফল করালা এবং নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য নতুন ভাবে পুরো বাংলাদেশের মানুষের কথা দিলা। কিন্তু বিনিময়ে তুমি কি পালা? বিনিময়ে দেখলা, গত কয়দিন আগে দেখলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে, প্রাইমারি স্কুলের পরীক্ষা, যেটা সবচেয়ে বাংলাদেশের মানুষের একদম নিজেদের পরীক্ষা ভাবে, চাকরি দেয়, স্টুডেন্টরা অপেক্ষায় থাকে, সেটাতে গণহারে প্রত্যেক জেলা, প্রত্যেক উপজেলায় গণহারে প্রশ্ন আউট হয়েছে, ডিভাইস হয়েছে, শত শত লোক ধরা পড়ছে। এই ব্যাপারে তুমি দেখছো তোমাদের যে নেতা ছিল, যে কোঠা আন্দোলনের নেতারা, যেটা নিয়ে তোমরা আন্দোলন করছিলা, তারা কেউ একটা টু শব্দ বলছে? বলো আমাকে, বলছে? তোমরা না তোমাদের অধিকার আদায় নিয়ে কথা বলতা, এখন কি তোমার অধিকার আদায় হয় না? এখন কি তোমার জাগরণ হয় না? এখন কি আকাশ কাঁপে না তোমার? আমি বললে তো ভাবো যে আমি অন্য ওই বিরোধী, ওই মতাদর্শের, তেমনটা না, এটা আমি সত্যি বলতেছি। দেখো, গত পরশুদিন আমি একটা নিউজ দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাত নেতা প্রভিসি যে বলেছিল সে মুক্তিযোদ্ধাকে, বিজয় দিবসকে যে স্বীকার করে না, সেই প্রভিসি তার মেয়ে 11তম হওয়ার পরও তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এটাই মেধাবী। এবং বন্দরে দেখবা যে 11 জন জুলাই যোদ্ধাকে ডিরেক্টলি নিয়োগ দেওয়া হয়েছে। জাস্ট আমি কিছু এক্সাম্পল দিলাম, এরকম শত শত বাংলাদেশে হইতেছে, শত শত। তো এখন তো কোথাও নেই ডিরেক্ট নিয়োগ। তাহলে কি এটাই তোমাদের নতুন বন্দোবস্ত? এবং তোমরা ডক্টর ইউনূস যে, আরেকটা ভিডিও আমি তোমাদের দেখাই, দেখো ডক্টর ইউনূস যে, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। হ্যাঁ। তো এইবার আসি, ডক্টর ইউনূস যে বলেছিল যে আমরা বাংলাদেশে নতুন সবাই এক হবে, এক হয়ে থাকবো, তো এটার জন্য দেখো ডক্টর ইউনূস কি করেছে। ডক্টর ইউনূস পূর্ব গভর্নমেন্ট থাকা অবস্থায় বাংলাদেশে প্রায় 72,000 জন আসামি বাংলাদেশে হাজতখানায় ছিল। বর্তমানে কতজন আসামি হাজতখানায় আছে জানো? প্রায় টোটাল মিলে 4 লাখের বেশি আসামি হাজতখানায় আছে। আওয়ামী লীগের প্রায় 3 লাখের উপরে কর্মী হাজতখানায় আছে। কেউ দোষী, কেউ দোষী না। কিন্তু এই যে এত সংখ্যক লোকরে অন্যায় ভাবে যে হাজত করানো হচ্ছে, এ ব্যাপারে কি তোমরা কেউ কথা বলেছো? দেশপ্রেম হলো নিরপেক্ষ থাকা, দেশপ্রেম হলো মুসলিমদের পক্ষে কথা বলা, দেশপ্রেম হলো ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এটিকে দেশপ্রেম বলে। ওকে, দেশপ্রেম কখনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার দেশপ্রেম না। শাহবাগে বসো, অমুক জায়গায় বসো, হামলা করো, অমুক গাড়ি আটকা, মানুষের জনজীবন দুর্বিষহ করে দিছো একদম। মানুষ তোমাদের প্রতি অতিষ্ঠ, শুধু তোমাদের ধাওয়া দেওয়া, তোমাদের পেটানো বাদ আছে এখন। নিজেকে তোমাদের সবচেয়ে গৌরব উজ্জ্বল জেনজি বলা হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা পৃথিবীর বুকে সবচেয়ে খারাপ জেনারেশন হয়ে গেছো ভাই। আমি তোমাদের পক্ষে, তোমার দুর্নাম হলে আমার দুর্নাম হয়, আমি তোমার জেনারেশনের একজন, তাই আমি কথাগুলা বারবার বলছি, তাই আমার কষ্ট লাগছে, তাই আমি তোমাদেরকে এখনো সচেতন করার চেষ্টা করছি। তুমি দেখো ডক্টর ইউনূস বলে না যে চাকরি চাকরি ব্যাপার কথা বলে না, দেখো এই ভিডিওটা দেখো, ডক্টর ইউনূস কি বলে। আমরা চাকরি চাই না, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। প্রত্যেক টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারে। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। এইবার আসি, দেখো ডক্টর ইউনূস বলে চাকরি আমাদের পিছে দৌড়াবে, অর্থ আমাদের পিছে দৌড়াবে, ডক্টর ইউনূস এটা বলে, তাই না? বাংলাদেশের নতুন করে প্রায় 35 লক্ষ নতুন করে যুবক বেকার হয়েছে, যেখানে বাংলাদেশে আগে পূর্ব গভর্নমেন্ট 28 লাখ বেকার যুবক রেখে গিয়েছিল। এটা একটি বড় সংখ্যক, 28 লাখ।
তো সব মিলাই কিন্তু ছিল। নতুন করে আরো 28 লাখ ডক্টর ইউনূস নতুন করে কর্মসংস্থান দূরে থাক, নতুন করে আবার ডক্টর ইউনূস কর্মসংস্থান হারায় দিছে এদেরকে। তোমরা সকল অর্থনীতির ধ্বংস, তোমাদের বিনিয়োগ 58%, যে মানে আমি সরি টু সে, আশিক নামে যে ছাগলটা ঘেউ 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 করে না, ইংলিশে ঘেউ ঘেউ করলেই তো তোমরা ভাবো যে এ কত নাম মানে শিক্ষিত সেই, তার জানো তার ওই ছাগলের মুখ দেখে না ওই বহির্বিশ্ব তোমার ওখানে ইনভেস্ট করতে আসে না। ওই যে দরবেশ দাঁড়িয়ালা যারে নিয়ে এত কথা বলো, ধরো কথার কথা, কিন্তু তার দেখে ওই 58% বেশি তোমার এখানে ইনভেস্টমেন্ট ছিল। কিন্তু এই ছাগলটারে দেখে এখন 58% লোক, 58% মানে একটা দেশের ইনকামের ধরো 100 টাকা ইনকাম ছিল, 58 টাকা ওই দেশে এখন আর ইনকাম হইতেছে না, ধরো এরকম। তাইলে চিন্তা করো ভাই, কই আছো, এখনো মাথা তোমাদের খুলে না, তোমরা এখনো কথা বলো না, তোমরা এখন তোমাদের কোঠা নিয়ে কথা বলো না, এখন চাকরির ব্যাপারে এত কথা হয় তাও তোমরা কথা বলো না, তোমরা বলো নিরপেক্ষতা। ব্যারিস্টার সুমনরা চিনো? ব্যারিস্টার সুমনের মতো সৎ মানুষ তুমি বাংলাদেশে কয়জনের পাবা বলো? তার মতো ডেডিকেটেড মানুষ বাংলাদেশে দরকার বাংলাদেশের উন্নয়নের জন্য। ব্যারিস্টার সুমনকে অন্যায়ভাবে 2 বছর জেল খাটতেছে, একটা জেনজি কি দাবি করছো, তার বিচার চেয়েছো, তার বলছো যে তাকে মানে তাকে মুক্তি দেওয়া হোক একবারের জন্য বলছো? বলনি। ইনসাফ মানে তোমরা যে বলো যে ইনসাফ না, ইনসাফ শুধু হাদির বেলায় হবে না, ইনসাফ হওয়া উচিত যে দেখো না মাসুদ নামে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় পিয়ন ছিল কর্মচারী, যার 2 বছরের বাচ্চার দুধ আনতে গিয়ে আমরার শিবির সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আমরার নামে যে ছেলেটি যে পিটিয়ে হত্যা করলো ওপেন ভিডিওতে, সে এসে হাদির বিচার চাই স্লোগান দেয়, তার বিষয় কি আসামি দাঁড়িয়ে আছে তোমাদের সামনে আরেকজনের বিচার চাইতেছে, তারে কি ধরতে পারো না? ধরে কি পুলিশে দিতে পারো না যে তুই একজন হত্যাকারী আসামি? ও ইনসাফ কি শুধু হাদির বেলায়, আর কারো বেলায় ইনসাফ নাই? আমি এ দেশের প্রত্যেকটা মানুষের কয়েকদিন আগে মানে 1 মাস আগে যে বিএনপির এক নেতার 3 কন্যাকে তালাবদ্ধভাবে পুড়িয়ে মারা হলো, আমি তার ব্যাপারে ইনসাফ চাই, আমি হাদির বাচ্চার ব্যাপারে ইনসাফ চাই, আমি মাসুদের ব্যাপারে ইনসাফ চাই, আমি এই ভন্ডামি ফেস গুলা দেখতে চাই না। এই যে ইনফ্লুয়েন্সাররা যারা আছে না তাদেরও বলি ভাই, শুধু ইনকাম দিয়ে ইনকাম ভিউ হয় জন্য এইগুলা করে বেড়াও, সবার ব্যাপারে ইনসাফ চাও ভাই। উপরওয়ালা তো একজন আছে, এই ভন্ডামি গুলা তো দেখে, তাই না? এমনি করে কয়দিন, টাকা পয়সাই সব না জিনিস ভাই, আমি এটা বিশ্বাস করি। আর যে জেনজি জেনজি মানে এত বলো না, জেনজি ভাইরা বলো না, একবার চিন্তা করে দেখো ইউএস এর খবর জানো? ইউএসএ তোমাদের কি করছে, ইউএসএ তোমাদের ফিনিশ, ইউএস এর স্বপ্ন তোমাদের বাদ, ওই চিন্তা বাদ দিয়ে দাও একদম শেষ। ইউএসএ এত না আদর করে তোমাদের, ইউএসএ শেষ। অস্ট্রেলিয়াতে কি তোমরা থার্ড ক্লাস, অস্ট্রেলিয়াতে তার মানে তোমাদের এখন ভিসা হবে না। ইউকেতে তোমার ভিসা হইতেছে 2-1টা হঠাৎ, তাহলে ইউরোপে তো ভিসা একদমই নাই বললেই চলে, যাবা কই? তা আমি যে বলি তোমরা ঘাস খাওয়া বাংলাদেশে বসে, নইলে বঙ্গোপসাগরে মরবা, আমি কি মিথ্যা বলি? এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গুলা, ব্যবসাগুলা, সকল প্রতিষ্ঠান ব্রেক করে দিছো, তো তোমাদের ঘাস খাওয়া আর নইলে বঙ্গোপসাগরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি তোমাদের রিকোয়েস্ট করি, তোমাদের হাত জোর করি, ঠিক আছে, তোমরা এখনো সময় আছে, এই অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের পক্ষে দাঁড়াও। তো আমি জানি তোমরা এখনো অনেক বেশি মানুষ তোমরা ইনসাফের পক্ষে থাকতে চাও, ইনসাফের পক্ষে দাঁড়াতে চাও, তোমরা মনস্তাত্ত্বিক ভাবে ইনসাফ, কিন্তু মানুষের প্রভাবিত হয়ে না। বাংলাদেশে মৌলবাদী একটা গোষ্ঠী আছে যারা তোমাদেরকে সবসময় প্রভাবিত করতে চায়, তোমরা এদের দ্বারা প্রভাবিত হয়ে না। আমি তোমাদের আশা করি তোমরা ফিরবে, তোমরা বাংলাদেশের সকল এদেশের মানুষ, কৃষক, শ্রমিক, বাউল সকল একসঙ্গে থাকবে, আমরা সেইটাকে নিশ্চিত করব। বাংলাদেশ আবারও যেটুকু পিছিয়ে গেছে এটুকু এগিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আমরা তা করব। ডক্টর ইউনূসের মুখোশ এই বাংলার মানুষের দেখার দরকার ছিল, বাংলার মানুষের শিক্ষার দরকার ছিল, না হলে সারা জীবন বাংলার মানুষ আক্ষেপ করতে হয়তো যে ডক্টর ইউনূসের মতো একটা মানুষ ক্ষমতায় ছিল না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ডক্টর ইউনূস বাদে যদি বাংলাদেশে, যদি দেখো না ওই যে একটা রাষ্ট্রপতি ক্যান্ডিডেট একজন আছে না, একটা ছোট পিচ্ছি ছেলে পাগলা করে, তো ও দেখো না ওই যে খায়রুল ভাষার যে ছেলেটা আছে, তুমি যদি ওরেও প্রধানমন্ত্রী দিতা, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের আর কিছু উন্নয়ন হোক বা না হোক, বাংলাদেশের যে পজিশনটা ছিল ওটা যদি ধরেও রাখতো তাও বাংলাদেশের অবস্থা হতো না। আলটিমেটলি এই আন্দোলন তোমাদের প্রজন্মকে ধ্বংস করে দিছে। তোমাদের আইকিউ লেভেল কত এখন পৃথিবীর নিচে, তোমরা সবচেয়ে দুর্বল 5 ফুটে সপ্তম ভাই, মানে কি কিছু বোঝে না, নিজের মাথায় কি কিচ্ছু নাই ভাই, মানে কি তোমাদের মাথায় কি কিচ্ছু নাই? কবে হুঁশ ফিরবে জেনজি, কবে? মানে থাক ভাই, এত বোকা এত অসহায় জেনারেশন পৃথিবীর মানুষ যখন দেখে শুনে, নেপালের মতো সরকার, নেপাল গভর্নমেন্ট যাদেরকে আমরা গুনায় ধরতাম না ইকোনমিক ভাবে বিভিন্ন ভাবে, তারা বলে যে আমরা কোনোভাবেই বাংলাদেশ হতে চাই না। তো আমাকে মাফ করো,
আমি জানি না তোমাদের কথা ভালো লাগে খারাপ লাগে, কিন্তু আমি সত্যি কথা বলি, তোমাদেরকে বলার ট্রাই করি। আর অনেকে আমাকে বলো ভিডিও দিতে, ভিডিও করতে, আসলে আমার তো পড়াশোনা আছে। আমি তো আমার জেনজি বাংলাদেশের কিছু জেনজি ভাইদের মতো হতে চাই না। সবকিছু আমার ঠিক রাখতে হবে, পড়াশোনাও, বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে হবে, দাঁড়াতে হবে। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।